চারটি রাউন্ডে চারটি বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত চারটিতেই এগিয়ে তৃণমূল। কোথাও পঞ্চম রাউন্ড শেষ, কোথাও ষষ্ঠ রাউন্ড শেষ, কোথাও চতুর্থ রাউন্ড শেষ। সেখানে এগিয়ে খেলছেন বা বলা যায় চালিয়ে খেলছেন মধুপর্ণা ঠাকুর, চালিয়ে খেলছেন মুকুটমণি অধিকারীর। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী 13,200 ভোটে এগিয়ে। কিছুক্ষণ আগে তিনি চতুর্থ রাউন্ডে 7,272 ভোটে এগিয়েছিলেন। আর বাগদায় মধুপর্ণা ঠাকুর তিনিও এগিয়ে ষষ্ঠ রাউন্ডে 11,785 ভোটে। কিন্তু কিছুটা হলেও তার ভোট কম, ব্যবধান কমে এসেছে। কিন্তু কোথায় কমে এসেছে একদম জানবো, সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, হেলেঞ্চা, এই হেলেঞ্চায় কত ভোটে লিড ছিল বিজেপির এবং এইখানে তৃণমূল ধাক্কা খেলো কিনা? একদমই অনন্দা, তোমাকে জানিয়ে রাখি যে বাগদা বিধানসভা উপনির্বাচনের পঞ্চম রাউন্ড পর্যন্ত বলা যেতে পারে মধুপর্ণা ঠাকুর চালিয়ে খেলেছে। সেখানে মধুপর্ণা ঠাকুর এক রাউন্ডে দেখা গেছে কোনো রাউন্ডে 2,000, কোনো রাউন্ডে 3,000 ভোটে এগিয়ে গেছে। 12,444 ভোটে এগিয়েছিল পঞ্চম রাউন্ডের শেষে। সেখানে ষষ্ঠ রাউন্ডে দেখা গেল কিছুটা হলেও কমে এসছে মধুপর্ণা ঠাকুরের এই লিড, অর্থাৎ 11,785 ভোটের লিড রয়েছে এখন মধুপর্ণা ঠাকুরের ষষ্ঠ রাউন্ডের শেষে। যেটা বলা যেতে পারে যে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে গত লোকসভা নির্বাচনে 4,000-এরও বেশি ভোটে লস ছিল তৃণমূল কংগ্রেসের। সেই লস নেমে এসে 700 থেকে 800 ভোটের লস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এটাকেই বলছে যে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। কারণ প্রাথমিকভাবে তারা ভেবেছিল সিন্নানি গ্রাম পঞ্চায়েত, প্রথম যে পঞ্চায়েত গণনা হয়েছিল সেই পঞ্চায়েতে তারা লসে থাকবে, কিন্তু সে পঞ্চায়েতে তাদেরকে লিড দিয়েছিল। পরবর্তীতে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে যেখানে তারা মনে করেছিল যে 1,000-এরও বেশি ভোটে হয়তো বা লস থাকতে পারে, কিন্তু সেখানে মাত্র 700 থেকে 800 ভোটের লস রয়েছে। এখানে বিশ্বজিৎ দাস নিজে থেকে প্রার্থী হতে চাননি, এটাই কি আশীর্বাদ স্বরূপ হলো তৃণমূলের? মধুপর্ণা ঠাকুর বাড়ির সদস্যকে দাঁড় করিয়ে। বিশ্বজিৎ দাস আছেন তোমার কাছাকাছি? একদমই অনন্দা, তোমার এই প্রশ্নের উত্তর আমি সরাসরি বিশ্বজিৎ দাসের কাছ থেকেই নেব, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেছিলেন, শোনা যাচ্ছে যে তিনি বাগদাতে প্রার্থী হতে চান না। সেটাই আশীর্বাদ হিসাবে মধুপর্ণা ঠাকুরের কাছে এসেছে এবং মতুয়া ফ্যাক্টরও কাজ করেছে। আমি শুনে নেব বিশ্বজিৎ দাস কি বলছেন। কি বলবেন, মানে আপনাকে তো প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, নিশ্চিতভাবে আমি দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছি। জেলার সভাপতি হিসেবে আমার নৈতিক কর্তব্য, দায়িত্ব যে কাজ করেছেন এই বাগদার মাটিতে, প্রায় 100 কোটি টাকার বাংলার মুখ্যমন্ত্রী, তাকে এই সিট উপহার দেওয়ার। তার জন্য আমি নিজে দিদিকে বলেছিলাম দায়িত্ব নিয়ে যে এই সিটটা আমরা জিতবো, আমাকে নির্বাচনটা করতে দেওয়া হোক, আমি প্রার্থী হব না। সেক্ষেত্রে মধুপর্ণা ঠাকুর এই যে মতুয়া অধ্যুষিত বাগদায় প্রার্থী হওয়াতে কি এর অ্যাডভান্টেজ ছিল তৃণমূল কংগ্রেস? দেখুন, সব দিক থেকে এটা তো একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নটা ছিল এই বাগদার মাটিতে লাস্ট 2 বছরে প্রায় 100 কোটি টাকার কাজ, অনগোয়িং কাজ চলছে। তার মধ্যে একটা ইলেকট্রিক মহাশ্মশানের কাজ বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে কাজ শুরু হয়েছে 50 লক্ষ টাকায়। গুরুচাঁদ শিক্ষানিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলের কাজ চলছে, ফায়ার স্টেশনের কাজ চলছে। হাসপাতালটাকে ঢেলে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ওটি হতো না, সেই সিজারিয়ানের ব্যবস্থা হয়েছে। স্বাভাবিক কারণে বাগদায় প্রায় 70 কোটি টাকা রাস্তার অনগোয়িং কাজ, মানুষ উন্নয়ন দেখেছেন। লোকসভা নির্বাচনে যেটা হয়েছে, আমরা সঠিকভাবে কি ওখানে আছে? বিজেপি শিবির যথেষ্ট এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে এখান থেকে বিজেপি ট্রেন্ড করেছে। আমরা বিজেপির সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে এই নির্বাচনের যে রেজাল্ট, কারণ বিজেপি এখন অনেকটাই পিছিয়ে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে এগিয়ে ছিল লোকসভা নির্বাচনে। আমি বিশ্বজিৎ দাসের কাছে যাব, অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাব, যে কিভাবে দেখছেন এই বিষয়টা। যেখানে যেখানে বিজেপি এগিয়েছিল বিভিন্ন বিধানসভা আসনে, সেখানেই তৃণমূল জয়লাভ করছে। বিজেপি বলছে বাইরে থেকে লোক আনা, ম্যান মার্কিং করা, সবটাই কি এর জন্য? একদম কেন নয়, কারণ এখানে যারা আছেন সবাই জানেন, আমরা একাধিকবার আলোচনা করেছি যে উপনির্বাচনের সমীকরণ, যেহেতু লোকসভা ভোটে আমরা দেখেছি বিপুল ম্যান্ডেট দিয়ে তৃণমূল কংগ্রেস আবার এই রাজ্যে অনেকগুলো আসন পেয়েছে। যেটা হয়তো প্রচারের ক্ষেত্রে বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সামনে যে অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সেখান থেকে আসন সংখ্যা কমতে পারে এবং আমরা ভোট সমীক্ষাতেও সেটা দেখেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে এই লোকসভা নির্বাচনের পর যে অল্প সময়ের ব্যবধানে উপনির্বাচন হচ্ছে বিধানসভায়, সেখানে দেখতে হবে যে শাসকের ভূমিকার একটা ভিজুয়াল চেঞ্জ এসছে। কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল তখন শাসক প্রধান যেভাবে যারা ঘটনা ঘটিয়েছে তাদের পক্ষে দাঁড়িয়েছিল,
ঠিক এর পরে যে ঘটনাগুলো ঘটেছে, সালিশি সভা, জেসিবি, জায়ান্ট, বেআইনি দখলদারি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে গিয়ে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অভিযুক্ত বলে এবং তাদের ব্যবস্থা নেওয়া উচিত বলে, শুধু তাই নয়, প্রকাশ্যে পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশ প্রশাসনকে তিনি ভৎসনা করেছেন যে পুলিশ তাহলে কি করছে। এই যে আরো একটা ইনস্ট্যান্স বলি, সরকারি জমি দখলে উত্তরবঙ্গে বেশ কয়েকজন বেআইনি নেতাকে দখলদারি গ্রেফতার করা হয়েছে, বহিষ্কার তৃণমূলের করা হয়েছে। সভাপতি এবং বুথ সভাপতিকে। এবং আরেকটা কথা, বিরোধীরা কি অভিযোগ করছে যে এই 4টে কেন্দ্রে ভোট হয়নি, ভোট করছে কি নির্বাচন কমিশন। আজকে তুমি একটু আগে বলছিলে যে 13টা উপনির্বাচন হচ্ছে, এই 13টা উপনির্বাচনে ভোট নির্বাচন কমিশন করছে। তাহলে আমাদের এই রাজ্যে অভিযোগ কেন? নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স তারা ভোট করাচ্ছে। যদি ভোট না হয়ে থাকে তার দায় কে নেবে? সেটা কি শাসক দল নেবে, রাজ্য প্রশাসন নেবে, নাকি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স নেবে? বিমলদা, কিছুক্ষণ আগে সিপিআইএম অভিযোগ করেছিল যে দু দলই একই জায়গায় একই আসনে বসিয়েছিল, যে উন্নয়নের নিরিখে বা সাধারণ মানুষের পেটের তাগিদে ভোটটা হয় না, দু দলই চটকদারির ভিত্তিতে ভোট টানার চেষ্টা করে তৃণমূল এবং বিজেপি। এই বলবে তত শূন্য পাবে, তো শূন্যর উপরে উঠতে পারবে না জীবনে যদি ঠিকঠাক অ্যাসেসমেন্ট না করে। ওদের ওই অ্যাসেসমেন্ট একটা জেনারেল ফ্রেম আছে, বিধানসভায় শূন্য বা লোকসভায় শূন্য মানে কি রাজ্যেও শূন্য? তো রাজ্যে সিপিএম কে দেখা যাচ্ছে নাকি? এমনি ক্যাডাররা রয়েছে, নিশ্চয়ই লড়াই করছে। ইলেকশন রেজাল্ট তোমরাই তো বলো ইলেকশন রেজাল্টটাই আসল, ইলেকশন রেজাল্ট কি হচ্ছে? সুতরাং অ্যাসেসমেন্ট বদলাতে হবে। ওই সবাই আমরা শুধু শ্রমিকদের জন্য লড়াই করছি, বাকি সবাই নাকি ধনীকদের কাছ থেকে টাকা তুলছে, এই কনসেপ্ট নিয়ে এগোলে এই অবস্থাই থাকবে, এই জীবনে কিচ্ছু হবে না। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, কিছু ভিজুয়াল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ভিজুয়াল চেঞ্জটা কি? সেটা হচ্ছে যে কোথাও কিছু ঘটলে ওখানকার এমপি দায়ী, অর্জুন সিং, যে মানে এর এমপি, তার এমপি এলাকার মধ্যেই পড়ে না, অর্জুন সিং দায়ী। এই ভিজুয়াল চেঞ্জ দেখতে পাচ্ছি। কিছু ভিজুয়াল চেঞ্জ দেখতে পাচ্ছি যে ওই সবকটা তো জেলে, আরে জয়ন্ত সিং এর মতো লোকগুলো তো অতি সম্প্রতি জেলে গেল, এতদিন তো চালিয়ে গেছে। এবং জয়ন্ত সিংকে নিয়ে তোমরা যা দেখিয়েছো, খুব কম চ্যানেলই এরকম দেখিয়েছে জয়ন্ত সিং এর অত্যাচার, নারকীয় অত্যাচার, এবং যার জন্য তোমরা কিছুটা রাগের মুখে পড়েছো। সেই রাগটা কোন দিকে যাবে আমি জানি না, তুমি যত ঢাকার চেষ্টা করো রাগের মুখে আছো তোমরা, ওসব ঢেকে লাভ নেই। সবাই জানে মানুষকে অত বোকা ভাবার দরকার নেই, দুনিয়া সব মানুষ বোঝে। ফলে এই সর্বত্র জয়ন্ত সিংরা ছড়িয়ে আছে। আর একটা কথা, যদি সত্যি তৃণমূল এতটা এগিয়ে থাকে, আচ্ছা অন্যান্য জায়গায় ভোট হচ্ছে, বিজেপি পিছিয়ে আছে, কোথাও তো কোনো অভিযোগ করেছে কেউ যে বিজেপি ভোট হতে দেয়নি? সব জায়গায় ওপেনলি ভোট হয়েছে। বিজেপি পিছিয়ে থাকতেই পারে, মানুষ যদি আমাদের ভোট না দেয় আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু একটা শুধু তোমরাই দেখাও। আমি একটা কথা বলবো, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। মানিকতলায় সেদিন যেভাবে একটা প্রার্থীকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের নিয়ে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, দেখিয়েছে তোমরাই। তো জেতার এত যদি ইয়ে থাকে, এগুলো করার দরকারটা কি ছিল? না, সায়নদীপের কাছে যাই একটু। সায়নদীপ হচ্ছে যেটা আক্রমণ করলেন বিমলদা, আমি কোনো আক্রমণ করিনি, আমি যা বললে তার সমালোচনা করি। সমালোচনা আর আক্রমণ এক নয়, সমালোচনা করি। সায়নদীপ, আমার কথা হলো যে এই 4টে উপনির্বাচনে বিজেপিও শূন্য। আমার কথা হলো যে আমি আপডেটটা একটু দিয়ে দিই, তারপর তোমার কাছেই আসবো। আমি 14,453 ভোটে এগিয়ে মতুয়াগড়, বাগদায় মধুপর্ণা ঠাকুর। বাগদায় 7ম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী, অর্থাৎ তার ব্যবধান আরো বাড়লো। 14,553 ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর। গণনার শুরু থেকেই বাগদা এগিয়ে টিএমসি, সব জায়গাতেই তাই, এখানেও এগিয়ে। একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের পরে আমি সায়নদীপকে দিয়ে শুরু করবো এবং সবাই সুযোগ পাবে। আমি যখন থাকি তখন সবাইকেই সুযোগ দিই এবং কথা বলবেন। রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে, আর সব শেষ আপডেট একদম আপনাদের কাছে নিয়ে আসবো।